আমি সত্যি কথা বলতে কি আমি একটু পরে ঢুকেছি। আমার কনিষ্ঠ ভ্রাতা ভাস্কর, আমরা একই সাথে গাড়িতে এসেছি। আমাকে একটু আগে নামতে হয়েছিল আপনাদের গ্রামের একজনের অনুরোধে, তো ভাস্কর আগে এসে গেছে। আমি খুব চেষ্টা করছিলাম যে নিশ্চয়ই ভাস্কর গিয়ে এই মঞ্চে উঠবে না, তার আগে কিছুক্ষণ হবে, অন্তত আমি ভাস্করের আলোচনাটা শুনতে পারবো প্রথম থেকে। কিন্তু আমি ভাস্করের আলোচনার অনেক পরে এসেছি, কিন্তু যেটুকু এসেছি আমি শুনেছি। এবং আমি খুব বিশ্বাস করি আজকের যে আমাদের পরের যে প্রজন্ম, ভাস্কররা সেই প্রজন্ম, তাদের প্রজন্ম ভাস্করদের ছাত্র, তারা প্রতি মুহূর্তে তাদের কাছে শেখার আছে। তারা একটা জিনিসকে অনেক আধুনিকভাবে দেখছেন। ভাস্কর আমার চেয়ে অনেক আধুনিকভাবে দেখে। ভাস্করের থেকে ছাত্র সমাজ ওর যারা, তারা আরও আধুনিকভাবে। এর মধ্যে এত সারবত্তা আছে, সেটাকে যদি আমরা সংগ্রহ করতে জানি, সেটা আমাদের পরম প্রাপ্তি। কিন্তু আমি প্রায় আলোচনার মধ্যভাগে এসেছি, এবং ভাস্কর যেটা বলেছে, আমি শেষের দিক পর্যন্ত যেটা শুনেছি, ভাস্কর একটা ওভারভিউ দিয়েছে, তাই তো ভাস্কর? এবং এই ওভারভিউটা ভীষণ প্রয়োজন। একটা সামগ্রিক দিক থেকে শ্রী অরবিন্দের আলোকে জীবনকে দেখা ও বোঝা, এবং প্রত্যেকটি কথা যে প্রত্যয় নিয়ে বলেছে, আমার মর্মে সেটা পৌঁছেছে। আমি যদিও এর সাথে, এই তথ্যগুলোর সাথে কম বেশি পরিচিত, সুতরাং সেই ওভারভিউ যখন ভাস্কর দিয়েছেন, একটা সুন্দর ওভারভিউ, আমি আর ওই দিকটা ওইরকম করে আর কিছু পুনরাবৃত্তি করতে চাই না। আমরা চাইব একটু ওখান থেকে এবারে একটু নিচে নেমে এসে আমাদের জায়গাটার দিক থেকে, আমরা ঠিক যেখানে আছি সেখান থেকে আজকে যাকে কেন্দ্র করে এই আয়োজন, তাকে সামনে রেখে, আমাদের বুকে হাত রেখে, নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখার চেষ্টা। ভাস্করকে এই কাজ দীর্ঘদিন করতে হবে, আমাকে হয়তো আর বেশি দিন করতে হবে না। আমি হয়তো ভাস্করের আগেই আমাকে আবার নতুন জীবন নিয়ে আসতে হবে। কিন্তু মূল কথাটা অনেক গভীর। কিন্তু গভীর হলো, এটা এক নির্মম সত্য, অনিবার্য সত্য। এ সত্যকে যদি আমরা এড়িয়ে যাই, উপেক্ষা করি, দায়সারাভাবে যদি নেই, আমাদের এত রক্তাক্ত হতে হবে সার্বিকভাবে, সেটা আমাদের অকল্পনীয়। মা এক সময় বলেছিলেন 60-এর দশকে, পৃথিবীতে যা ঘটবে, এই যা ঘটছে, তোমরা নিজের কানকে, চোখকে বিশ্বাস করতে পারবে না। বিশেষত এই প্রসঙ্গটা নিয়ে আর একটু আগে চলে যাব। দ্বিতীয় মহাযুদ্ধ যখন শেষ হবে, মা তখন বলছেন যে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ মানে দুটো শক্তির লড়াই, মিত্রপক্ষ, শত্রুপক্ষ। মিত্রপক্ষকে আপনারা জানেন, ছোট ছোট ছেলেমেয়েরা জানেন না, আমেরিকা, রাশিয়া, এই যে অ্যালাইড ফোর্স। আর ওদিকে শত্রুপক্ষ হচ্ছে অ্যাক্সিস, হিটলারের সপক্ষে যারা। শ্রী অরবিন্দের ভাষায় একটা গ্রুপ দেবপক্ষ, অর্থাৎ অ্যালাইড ফোর্স, আর অ্যাক্সিস ফোর্সটা হচ্ছে অসুর পক্ষ। সেই সময়ে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, ঠিক সেই সময় থেকে মা বললেন, সেটা সাংঘাতিক কথা। এটা মা ছাড়া পৃথিবীর আধ্যাত্মের ইতিহাসে আমরা কোথাও পাই নাই। এটা মার পক্ষেই বলা সম্ভব। এই যে একটু আগে মায়ের যে কথাটা বললাম, যে এমন কিছু দেখবে, নিজের চোখকে, কানকে বিশ্বাস করতে পারবে না। আজকে যা হচ্ছে, আমি এখান থেকে গাড়িটা নিয়ে, আমাকে বললো যে পৌঁছে দিল একটি ছেলে তার মোটরসাইকেলে, বললো স্যার আপনি 4:30-র মধ্যে, কিন্তু 4টের মধ্যে পারলে উলুবেড়িয়া পৌঁছে যাবেন। কেন?
বলে ঠিক 5টার সময় একটা বিরাট মিছিল হবে এবং তার আয়োজন 4:30 থেকে নিশ্চয়ই শুরু হয়ে যাবে, পুরো উরুবেলিয়া ওই রাস্তাঘাট স্তব্ধ হয়ে যাবে। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, তার আগেই যাব। তখন সে বলল, আমিও তার সাথে সাই দিলাম যে এটা হওয়ার প্রয়োজন আছে। যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে বাংলায়, ভারতবর্ষে, তারা পৃথিবীতে, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময়ও কিন্তু এত খারাপ পরিস্থিতি হয়নি। আমরা যদি ডেমোগ্রাফিক্যালি, হিস্টোরিক্যালি, পলিটিক্যালি, সোশিও ইকোনমিক্যালি ভাবি, এত ক্রাইসিস, মানে ইট ইজ ইমিনেন্ট অ্যাজ ইফ টু থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং এড়ানো যাবে কি যাবে না, এটা একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে আছে। শ্রী অরবিন্দের কথাতেই তার ইঙ্গিত আছে। যদিও মা বলেছেন যে একটা জিনিস নিশ্চয়তা দিতে পারি, যে এইবারের যে সৃষ্টি, অর্থাৎ আমরা যে এই সৃষ্টিতে আছি, তার আগে 6বার পৃথিবী সৃষ্টি হয়েছিল, 6বার প্রলয়ে চলে গেছে। আমরা এটা 7ম সৃষ্টিতে আছি। মা একটা প্রসঙ্গে বলেছিলেন, আফটার দি ডিসেন্ট অফ সুপ্রামেন্টাল, অর্থাৎ শ্রী অরবিন্দ জ্যোতিমানস শক্তিকে শরীরে ধারণ করেছিলেন, প্রথম তিনি নামিয়ে এনেছিলেন। মা যেটা নিয়ে কাজ করেছেন প্র্যাকটিক্যালি 58 থেকে স্পেসিফিক্যালি যেটা নিয়ে কাজ করেছেন 73 সাল পর্যন্ত। তো সেই সময়কালের মধ্যে পৃথিবীতে ব্যাপক পরিবর্তন, ভাঙন, গঠন চলছে। তো সেইখানে দাঁড়িয়ে মা একটা কথা বলেছিলেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমরা যা কিছু দেখি আর তার থেকে বহু বহু গুণ বেশি যা কিছু দেখি না, এই বাস্তবতাটা আমরা যদি মনে রাখি, তাহলে যা কিছু দেখি না সেটা এত অনন্ত গুণ, সেটা না জানা থাকলে আমাদের এই যা দেখি সেই দেখে আমাদের জীবন ধারণটা এত ভ্রমাত্মক, সেটা কল্পনা দিন। সুতরাং যা কিছু দেখি না সেই দেখার একটা অভ্যাস আমাদের করতে হবে। আমরা ইতিহাসে পড়েছি পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, পড়েছি তো, কিন্তু মনে হয় কি বাস্তবতা কি বলে? বাস্তবতা কি বলে সত্যি পৃথিবীতে 3 ভাগ জল? পৃথিবীটাই এত বড়। আমি হীরাগঞ্জটাই পুরো ঘুরিনি, হীরাগঞ্জের গলি ঘোরেনি, এখানে অনেক ছেলেমেয়েরা আছে। তো হীরাগঞ্জটাই যদি ঘোরে মনে হয় আরে এত বড় হীরাগঞ্জ। তাহলে পৃথিবী 1 ভাগ আর 3 ভাগ জল, বাস্তবতা কিন্তু তা বলে না, কিন্তু প্রকৃত সত্য তাই বলে। তো প্রকৃত সত্যটা আমাদের চেতনা, আমাদের দৃষ্টি, আমাদের জ্ঞানের বাইরে। সেটা আমরা তত্ত্বগতভাবে যেটা বলি ওটা আমাদের ডিকটেট অফ দি ব্রেন, কতগুলো ইনফরমেশন, কিন্তু সেগুলো আমাদের রিয়ালিটি নয়। রিয়ালিটি কি? যারা সেই সত্য উদ্ঘাটন করেছেন তাদের কথাটাকে আমরা বমি করি, কোট করি, আমাদের কাছে ওটা রিয়ালিটি নয়। কিন্তু ওইটা ধরে যদি এগোই তাহলে বুঝতে পারি রিয়ালিটি। তো মা বলেছেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখছি, আমরা কিছু করি না, আমাদের করানো হয়। আমরা একটা ইনস্ট্রুমেন্ট বাক্সের মতো। যেমন রেডিওর বাক্সটা, আমরা যখন ছোটবেলায় রেডিও শুনতাম ভাস্কর, জানি না তোমাদের ছোটবেলায় সেই কল্পনা কেটে গেছে কিনা, আমাদের মনে হতো রেডিওর ভিতরে কেউ আছে। এখনো আমার মনে পড়ে আমি রেডিওর পিছনটা দেখতাম বারবার, কিন্তু সেই শৈশব এখন চলে গেছে। এখন ছেলেমেয়েরা এত অ্যাডভান্স হয়ে গেছে, সেই কল্পরাজ্যে এত দূর যেতে হয় না। তার বিশ্বটা এত তাদের কাছে খুলে গেছে, তাদের কাছে ওটা মনে হয় ওটা পাগল, কিন্তু আমাদের সময় সেটা সেইটাই ছিল যেন মনে হয় বাস্তবতা। তো একটা রেডিওতে যা কিছু হয়, রেডিও একটা ইনস্ট্রুমেন্ট। একটা টিভিতে যা কিছু হয়, টিভিটা জাস্ট একটা সেটাকে রিপ্রোডিউস করার একটা যন্ত্র। আসল জিনিসটা রয়েছে তার বাইরে, এথারের মধ্যে। সেই এথারের মধ্যে এত জিনিস আছে যেগুলো ধরা পড়ে, আমরা যখন এক একটা করে স্টেশন ধরি তখন ধরা পড়ে। অথচ সবই এই আমাদের দৃশ্যমান জগতের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের ইন্দ্রিয় সেটাকে ধরতে পারে না। মা বলছেন প্রতি মুহূর্তে আমরা পজেসড, কথাটা খেয়াল রাখুন, পজেসড।
অর্থাৎ আমরা কারুর দ্বারা অধিকৃত, তাই তো? কারুর দ্বারা মানে শুধু মানুষ না, মানুষের দ্বারা অধিকৃত প্রভাবিত সেগুলো তো হয়। সেই গোপাল ভাঁড়ের একটা গল্প মনে পড়ছে, একটু রস সহ। রাজা কৃষ্ণচন্দ্র বলেছিলেন যে গোপাল ভাঁড়, এখন আমি তো রাজা, কিন্তু আমি তো আমার স্ত্রীকে ভয় পাই। আমি রাজ্য শাসন করি বটে, কিন্তু ঘরে কিন্তু স্ত্রী বললে তার নড়চড় নেই। আমি দেখতে চাই আমার রাজ্যে এমন কোনো পুরুষ সিংহ আছে কিনা যে স্ত্রীর কথা মতো চলে না, নিজের কথা মতো চলে। তাই গোপাল ভাঁড় বললেন যে রাজামশাই ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা করা যাক। তো গোপাল ভাঁড় তার গোটা রাজ্যে ঝেড়া পিটিয়ে বেড়ালেন যে রাজামশাই অমুক তারিখে তার রাজসভায় সমস্ত গ্রামবাসীদের পুরুষদের আসতে বলেছেন। যে পুরুষেরা স্ত্রীকে ভয় পায়, স্ত্রীর কথা শুনে চলে, তারা একদিকে, আর যারা নিজের কথা অনুযায়ী চলে, স্ত্রীর কথাতে চলে না, তারা একদিকে। তো যথাসময়ে রাজপ্রাসাদের সব জনাকীর্ণ সব গ্রামের পুরুষরা ঝেঁটিয়ে এসে গেছে রাজ্যের। তো রাজা কৃষ্ণচন্দ্র বসে আছেন, তিনি দেখছেন সব লোক একদিকে, অর্থাৎ যারা তার স্ত্রীকে ভয় পায় বা স্ত্রীর কথা অনুযায়ী চলে, একটি লোক আর একদিকে। রাজা বললেন, যা বাবা, পুরুষ সিংহ তাহলে আছে যে কৃষ্ণচন্দ্রের চেয়েও, তো সে স্ত্রীর কথা শুনে না, নিজের কথা দিয়ে চলে। তো কৃষ্ণচন্দ্র জিজ্ঞেস করলে, হে তাহলে তুমি নিজের কথাতেই চল, তুমি স্ত্রীকে ভয় পাও না? বলে, হুজুর, আমাকে আসার সময় আমার স্ত্রী বলেছিল যে সবাই যেদিকে দাঁড়াবে তুমি তার উল্টো দিকে দাঁড়িয়ে। আমরা পজেসড, আপনারা কিছু মনে করবেন না, এটা কেউ পুরুষ স্ত্রীর দ্বারা বলে, কেউ স্ত্রী পুরুষের দ্বারা বলে, কেউ নেতাদের দ্বারা, ক্যাডাররা পজেস, এই পজিশন চলছে। উই আর নট বর্ন ফ্রি। আমরা কেউ আমার আত্মার উপর ভর করে নিরপেক্ষভাবে, বস্তু নিরপেক্ষভাবে, পরিস্থিতি নিরপেক্ষভাবে কোনোদিন ভাবতে শিখি না। যেদিন শিখব, সেই প্রযুক্তি, যে টেকনোলজি অফ কনসিয়াসনেস আয়ত্ত করব, সেদিন আমরা বিশ্বের সমস্ত রহস্যকে জানতে পারব। ফ্রম নিয়ার টু ফার, শ্রী অরবিন্দের যে থার্ড প্রিন্সিপাল অফ টিচিং, এই নিয়ার টু ফার সর্বক্ষেত্রে প্রযোজ্য। তা মা বলছেন, উই আর পজেসড। আমরা যেদিন এটা বুঝবো, আমরা সমস্ত পজিশন থেকে মুক্ত হয়ে আমরা নিজেকে বর্ন ফ্রি করতে, হার মুক্ত করতে পারবো। সেদিন যে সত্য প্রতি মুহূর্তে প্রকাশিত হতে চাইছে, সেই সত্যের আমরা এক একজন ধারক বাহক হব। কিন্তু আমরা পজেস বাই দি আনওয়ান্টেড ফোর্সেস। তা মা বলেছিলেন, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় নিম্ন প্রাণিক যে সত্তাগুলো, যে বিইংসগুলো, নিম্ন প্রাণিক বিইংগুলোই প্রথম পৃথিবীতে নেমে এসেছে। আপনারা বলবেন নিম্ন প্রাণিক পৃথিবীটা কি? আপনারা যদি সাবিত্রী মহাকাব্য এখানে যদি কেউ আপনাদের গল্পের ছলে পড়ান, গল্পের ছলে, আমি ঠিক করেছি, আপনারা অনেকে জানেন আমি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ। এই সাম্প্রতিক যা বাংলায় ঘটে চলছে, প্রতিদিন এটা নিয়ে লিখছি। কারণ আমার পিছনে একটাই চিন্তা, শ্রী অরবিন্দ ভীষণ কন্টেম্পোরারি ছিলেন। তিনি যখন ছিলেন, কোনো ঘটনা তিনি তার দৃষ্টি এবং চেতনা, যার জন্য বন্দে মাতরম, কর্মযোগিনে, শ্রমিক আন্দোলন থেকে শুরু করে তুতিকরিনের আন্দোলন, এভরিথিং তার এডিটোরিয়ালের থেকে বাদ যেত না। তো শ্রী অরবিন্দের আলোকে প্রত্যেকটা জিনিসকে অনেক উঁচু থেকে নির্মোহ চেতনায়, নিরপেক্ষ চেতনায় আমাদের বোঝার চেষ্টা করতে হবে। সেজন্য আমি খুব অ্যাক্টিভ। তো যেটা বলছিলাম যে আজকে আমরা আরো বেশি পজেসড, দুটো কারণ। এক হচ্ছে যে মা বলেছিলেন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় নিম্নতর প্রাণ সত্তারা নেমে এসে। নিম্নতর প্রাণ সত্তারা কি? সাবিত্রী মহাকাব্যে যা কিছু, ওই যে সাবিত্রী মহাকাব্যটি, তার প্রত্যেকটি লাইনে শ্রী অরবিন্দ যা বলেছেন, ও কিন্তু কবির উপমা নয়।
শ্রী অরবিন্দের নিজের কথায়, ইট ইজ এ রেকর্ডেশন অফ মাই সিইং, ইট ইজ এ রেকর্ডেশন অফ মাই সিইং। সাবিত্রী মহাকাব্য বুঝুন না বুঝুন, যদি অন্তত তার দশমাংশ বুঝতে পারেন, তাহলে বিস্ময় থেকে বিস্ময় থেকে বিস্ময়, এ বিস্ময় শেষ নেই। একটা মানুষ এই অদৃশ্য জগৎটাকে যেমন আমরা দেখি, আপনি কি চশমা পরেছেন, কি জামা পরেছেন, কি টুপি পরেছেন, সমস্ত কিছুকে তিনি এত স্পষ্টভাবে দেখছেন আর জার্নি করছেন। আর তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম তার কবিতার ম্যাট্রিক্সকে ধরে তিনি একটা মহাকাব্য তৈরি করলেন, পৃথিবীতে দ্বিতীয় নেই। সেইখানে তিনি দেখিয়েছেন এই অদৃশ্যমান জগৎগুলো আগে তৈরি হয়েছে, তারপরে এই দৃশ্যমান জগতের এই যা কিছু ফরমেশন, এবং তার পিছনে রয়েছে অদৃশ্যমান জগতের খেলা, শক্তির খেলা, এবং সেই শক্তির দ্বারা পজেস। সেই শক্তির মধ্যে একটি হচ্ছে প্রাণিক চেতনার শক্তির স্তর, প্রাণিক চেতনা। সেই প্রাণিক চেতনার মধ্যে রয়েছে নিম্ন প্রাণিক চেতনার স্তর, ঊর্ধ্বতর প্রাণিক চেতনার স্তর। এই জন্য একটা মুদ্রার ঊর্ধ্ব দিক আর নিম্ন দিক। তা নিম্ন দিকে যে নিম্নতর প্রাণিক চেতনার স্তর এবং তার শক্তিপুঞ্জ, তারা কি? তাদের বৈশিষ্ট্য হচ্ছে কামনা, বাসনা, অসূয়া, দন্ত, জিঘাংসা, ঈর্ষা, বিদ্বেষ, সব কিছু তারা নেমে এসেছে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে এই পৃথ্বী চেতনায়। মা দেখছেন, এবং তারা আমাদেরকে পজেস করে চলেছে। ফলে আমরা তাদের দ্বারা জ্ঞানত বা অজ্ঞানত যে কাজ করছি, সেই কাজের যে ফল, সেই প্রসঙ্গে মা বলেছিলেন যে তোমরা আগামী দিনে যা দেখতে পাবে নিজের চোখ বা কানকে বিশ্বাস করতে পারবে না। তাই বিশ্বাস করতে পারছি না, তবুও বিশ্বাস করতে হচ্ছে। একজন ডাক্তার যার হাতে রুগীর প্রাণ, সে ডাক্তার একটা পাঠাকেও ওইরকম বোধহয় পুচিয়ে হত্যা করে না, তাকে ওই রকমভাবে হত্যা করা হয়েছে যৌন ক্রিয়ার আগে কি পরে। possessed by the lower vital forces, নিম্নতর বাসনা শক্তিরা দাপিয়ে বেড়াচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে, আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। মা বলছেন শরীরের মধ্যে মানে, মা বলছেন আমি স্পষ্ট দেখতে পাই আমার অতীন্দ্রিয় দৃষ্টিতে, তোমরা যখন অসচেতন থাকো, ঢিলাঢালা থাকো, খুব সাধারণ চেতনায় থাকো, এইখানে বক্তৃতা করছি খুব ভালো, যখন পড়ছি খুব ভালো, যখন লিখছি খুব ভালো, তারপরে যখন সাধারণ চেতনায় থাকো, তখনই আমাদের পুরনো প্রকৃতিগুলো আমাদের কত কাণ্ড করায়। সেই মুহূর্তে আমি দেখতে পাই তোমাদের শরীরের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম এক ধরনের ছিদ্রের মতো তৈরি হয়। সেই ছিদ্র দিয়ে যে সমস্ত আনওয়ান্টেড, অনভিপ্রেত সেই সমস্ত শক্তিরা তারা ঢুকে পড়ে, তোমাদের পজেস করে, তোমাদের দিয়ে যা করণীয় নয় সেগুলো করায়। আর তোমাদের সামনে যে মূল লক্ষ্যটা দিয়েছেন ভগবান সৃষ্টির শুরুতে, সেই লক্ষ্য থেকে প্রতি মুহূর্তে ডাইভার্ট করার জন্য তাদের প্রতিদিন তাদের যদি বলি কনস্পিরেসি চলছে, যাতে কোনোদিন তোমরা সেই লক্ষ্যে পৌঁছতে না পাও। তাহলে মূল পরিকল্পনাটা কি ভগবানের? সেটাও তো একটা প্রশ্ন এসে গেল। যে পরিকল্পনার মধ্যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর পেরিয়ে আজকে আমি আপনি এখানে সভা করছি, আমরা সংসার করছি, আমরা আয়াস করছি, আমরা স্বপ্ন দেখছি, আমরা ঘুরে যাচ্ছি, এই জীবটাকে আনার জন্য, এই জীব মানে আমরা হচ্ছে সাম্প্রতিককালের শেষ জীব, তাই তো আসলে সৃষ্টির শেষতম প্রজাতি আমরা, লাস্ট স্পেসিস। এইটাকে আনার জন্য প্রকৃতি কোটি কোটি বছর তাকে আয়াস করতে হয়েছে। কেন আয়াস করলো? শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনে ভারী সুন্দরভাবে বলেছেন। লাইফ ডিভাইনে আপনার ম্যাগনাম অপাস পড়তে অসুবিধা হয়, একটু অসুবিধা হবে। দার্শনিক মন থাকতে হবে, শুধু তাই নয়, দার্শনিক মনের সাথে চেতনাটা যদি না করলে লাইফ ডিভাইন করতে গেলে হোঁচট খেতে হবে, বিশেষত যদি আমরা ছেড়ে কারণ লাইফ ডিভাইনে শ্রী অরবিন্দর লেখার স্টাইলটা হচ্ছে, তিনি যখন লিখছেন, আপনি যদি প্রথম থেকে কনসেন্ট্রেটভাবে না পড়েন, মনে হবে যেন এটা শ্রী অরবিন্দের বক্তব্য, মিসগাইডেড হয়ে যাবে।
ওটা শ্রী অরবিন্দের বক্তব্য নয়। শ্রী অরবিন্দ বলছেন অন্যেরা কি বলছে, অতীত কি বলেছে, শঙ্করাচার্য কি বলেছে, সায়ন কি বলেছে, বুদ্ধ কি বলেছেন, জড়বাদীরা কি বলছেন, শ্রী অরবিন্দ বলে যাচ্ছেন। হোয়াট এ লজিক্যাল প্রপোজিশন। তাদের হয়ে তিনি যেন ওকালতি করছেন, তিনি যেন রেসপন্ডেন্টের কাউন্সিল, মানে একজন হচ্ছে পিটিশনার, একজন রেসপন্ডেন্ট, বাদী আর বিবাদী। মনে হচ্ছে শ্রী অরবিন্দ বিবাদী পক্ষের তিনি কাউন্সিল হয়ে তিনি বলছেন। ভুল করে ভাববো মনে শ্রী অরবিন্দের বক্তব্য, কিন্তু না, অনেক পড়ার পরে দেখবো আরে শ্রী অরবিন্দ এতক্ষণ যা বলে গেলেন অন্যদের কথা, অন্যরা কতভাবে জিনিসটাকে বলতে পারে, তাও তারা যে পর্যায়ে বলতে পারেন তার থেকে বহুগুণিতভাবে তিনি ব্যাখ্যা করে বলছেন, তাদের হয়ে যেন ওকালতি করছেন। তারপরে শ্রী অরবিন্দ বলছেন। কিন্তু সেই লাইফ ডিভাইন পড়ার যদি অভ্যাস না থাকে, তাহলে মা লাইফ ডিভাইনের কিছু সিলেক্টেড চ্যাপ্টার নিয়ে মা ছেলে মেয়েদের কাছে স্কুলের ছাত্রছাত্রীদের কাছে তার কমেন্ট্রি করেছে। সেই কমেন্ট্রিটা দেখবেন মায়ের রচনাবলী 9 ভলিউমে আছে ইংরাজি, আর যদি বাংলা কেনেন দেখবেন 9 ভলিউমটা ভেঙে দিয়েছে, 9-1, 9-2, তাহলে 9-2 ভলিউমে আছে কমেন্ট্রি অফ দি লাইফ ডিভাইন। সেখানে মা গল্পের ছলে বলছেন লাইফ ডিভাইনের সিলেক্টেড চ্যাপ্টার, যেটা আমাদের পক্ষে খুব প্রয়োজনীয়। বলছেন দেখো লাইফ ডিভাইনও আছে, আমি লাইফ ডিভাইনের দার্শনিক ভাষা মধ্যে ঢুকবই না, যে এমন একটা অবাঙ্গশ বছরের চেতনা যখন কিছুই ছিল না, বিজ্ঞানও বলছেন কিছুই ছিল না, একটা বিস্ফোরণ থেকে তারপরে সৃষ্টি হয়েছে, সেই যে একটা শূন্যতা, সেই মহা চৈতন্য, তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তিনি নিরাকার, তার কোনো জন্মও নেই, মৃত্যুও নেই, হি ইজ এ টাইমলেস, স্পেসলেস। তার এটা সেই চেতনার মধ্যে যেন একটা একাকিত্বের বোধ হল, দ্যাট আই অ্যাম অ্যালোন, দ্যাট আই অ্যাম অ্যালোন, আমার কোনো সঙ্গী নেই, আমার কোনো সঙ্গী নেই। আমরা সবসময় সঙ্গী চাই, হয় মেল ফিমেল, নাহলে মেল ফিমেল পার্টনার, আমরা একটা সঙ্গী চাই, নিঃসঙ্গতা কেউ চাই না। তা তিনি নিঃসঙ্গ বোধ করলেন, যে অনেক তিনি একা, তার কোনো দোষর নেই। তখন তিনি ইচ্ছা করলেন, স্ব-ইচ্ছার উপনিষদে আছে। এখন যদি কেউ যারা লজিক্যাল মাইন্ড তারা যদি বলে কেন তিনি ইচ্ছা করলেন, ঋষিরা বলছেন এর প্রশ্নের উত্তর পাওয়া যাবে না কোনোদিন। কেন যার কাছে পাওয়া যায় তিনি আমাদের সমস্ত চেতনার বাইরে। শুধু এটুকু জেনে তার ইচ্ছা হয়েছিল, স্ব-ইচ্ছা, যে তিনি এবারে, যিনি ফর্মলেস, তিনি এবার ফর্মের মধ্যে নিজেকে ধরা দেবেন। অর্থাৎ তিনি যা ইচ্ছা তাই হতে পারেন, এবার তিনি নিজেকেই নিজে নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন। তখন ঈশ্বর ও ঈশ্বরী, ভগবান ভগবতী, তারপরে নানান স্তর। খুব ইন্টারেস্টিং জায়গাটা, লাইফ ডিভাইনে যাগুলো আছে মা কমেন্ট্রি করেছেন। তারপরে সমস্ত নানান চেতনার স্তর এবং নানান বিং সৃষ্টি করলেন সূক্ষ্মতর রাজ্যে। খুব ইন্টারেস্টিং, শেষ করা যাবে না। শুধু আমাদের জায়গাটা যেখানে আছে সেইটাকে বোঝার জন্য, যে আমরা কোথা থেকে এলাম, এই বৃহৎ পরিকল্পনার মধ্যে আমাদের যে পাঠানো হয়েছে, আমরা উই আর ইন টোটালি অবলিভিয়ান, আমরা বিস্মৃত হয়ে গেছি। এবং বিস্মৃতিটা হচ্ছে চরম অকৃতজ্ঞতা। এই অকৃতজ্ঞতাকে চিনিয়ে দেওয়ার জন্য শ্রী অরবিন্দ এসেছিলেন আধুনিকভাবে, সেটা আমাদের বিশ্বের কাছে তুলে ধরতে, এত বিস্তৃতভাবে, এত ন্যারেটিভ। শ্রী অরবিন্দ খুব কম কথা বলতেন, শ্রী অরবিন্দের মতো কম কথা বলার লোক পৃথিবীতে দ্বিতীয় নেই, মাধব পণ্ডিত বলেছিলেন। কিন্তু শ্রী অরবিন্দের লেখা বললে মনে হয় যে শ্রী অরবিন্দ এত টকেটিভ ছিলেন। অর্থাৎ শ্রী অরবিন্দ একটা প্রশ্ন করেছে, এক লাইন। শ্রী অরবিন্দর লেটার্সে দেখবেন দীর্ঘ চিঠি, ছোট ছোট 10 পাতা 12 পাতা উত্তর দিচ্ছেন একটা লাইনের প্রশ্ন। অর্থাৎ তিনি যখন বলছেন, কোথাও তিনি কোনো অন্ধকার জায়গা রাখতে চাইছেন না। হি ইজ সো লজিক্যাল প্রপোজিশন, পৃথিবীর ইতিহাসে দুর্লভ। তো সেই শ্রী অরবিন্দ দেখালেন যে এই পরম তৎসৎ
তিনি নিজেকে ভেঙে 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 রূপের মধ্যে ধরতে চাইলেন। রূপের মধ্যে যখন তিনি ধরছেন নিজেকে, তিনি নিজেকে সৃষ্টি সুখের উল্লাসে, সেই কাজী নজরুলের ভাষায় আমি সেই শব্দটা খুব ব্যবহার করি। এই কথাটা আমার কাছে খুব আমার মতো করে বল, যেন একটা সৃষ্টি সুখের উল্লাস ডিভাইনের, যেন তিনি বিয়ন্ড ফরমেশন, তিনি সৃষ্টি সুখের উল্লাসে নিজেকে ফরমেশনের মধ্যে ধরা দিচ্ছেন। এবার ধরা দেওয়ার প্রথম প্রয়াস হচ্ছে এককোষী প্রাণী, তারপরে তার মাল্টিপ্লিকেশন, কোটি কোটি বছর ধরে তার এক্সপেরিমেন্ট। এবং মা ভারী সুন্দর বলেছে, এই যে মহাপ্রকৃতি সাবিত্রীতে আছে, বুক 2 ক্যান্টো 6, দি কিংডম অফ দি গ্রেটার গডহেডস অ্যান্ড দি ভাইটাল ওয়ার্ল্ড, দেখবেন ওই ক্যান্টোটা। তার আগেরটা হচ্ছে লিটল কিংডম, কিংডম অফ দি লিটল ওয়ার্ল্ডস। তো সেইখানে দেখাচ্ছেন যে, যেটা বলছিলাম, যে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি রকম এক্সপেরিমেন্ট করছেন। মা বলছেন এই যে মহাপ্রকৃতি, SHC, অর্থাৎ এখানে প্রকৃতি, আড্ডা পরাশক্তি নয়, এখানে প্রকৃতি সাবিত্রীতে, তিনি এমন একজন রাধুনী, এটা মা ব্যাখ্যা করছেন কি সুন্দর দেখুন। তিনি এমন এক রাধুনী যিনি অমৃত ব্যয়, তার কোনো বাজেট নেই। তা আমি বলি, অনেকে আপনারা সাপ্তাহিক বর্তমান রাখেন শুধু রেসিপিটা শেখার জন্য, আমি জানি, তাই না? অনেকে সাপ্তাহিক বর্তমান রাখে রেসিপি, প্রতি সপ্তাহে নতুন নতুন রেসিপি যায়। যারা রেসিপি তৈরি করে, এই রেসিপিটা তৈরি করার জন্য তাদের কিন্তু অনেক অপচয় হয়। অনেকে এক্সপেরিমেন্ট করে, এক্সপেরিমেন্ট করতে অনেক জিনিস মেশায়, সেটা ফেল করে যায়, তারপর একটা মেশায়, তারপরে সেটা যখন ফাইনালি সেটা একটা ফর্মুলা হলো, তখন সেটা রেসিপি হলো। মহাপ্রকৃতি এমন একজন মহারাধুনী, তিনি বারবার এক্সপেরিমেন্ট করছেন, বারবার, এবং বারবার এক্সপেরিমেন্ট করছেন কেন? আলটিমেটলি তার পাখির চোখ হচ্ছে, পাখির চোখ কথাটা আমি ব্যবহার করছি, আমি লাইফ ডিজাইন করে যেটা বুঝেছি। পাখির চোখটা এমন, তিনি এমন একটা সজীব পদার্থকে আনতে চাইছে, অ্যানিমেট ম্যাটার। অ্যানিমেট ম্যাটার মানে যে প্রাণের জীবন আছে, এমন একটা জীবনকে আনতে চাইছে, এমন একটা স্পেসিস যে আধারের মধ্যে তিনি যে অমনিপোটেন্ট পরম তৎসৎ, তার যে সমস্ত পোটেনশিয়ালিটি সে নিজেকে ধারণ করতে পারে, সে নিজেকে ধারণ করতে পারে। সেটা করতে করতে সে এত লক্ষ লক্ষ কোটি কোটি বছর লাগিয়েছে আমাদেরকে আনতে। এই যে আমরা দিব্যি বিস্তৃত হয়ে আছি ঘর সংসার কামিনী কাঞ্চন নিয়ে, আর রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই নিয়ে, বাজার দখলের লড়াই নিয়ে, আমাদেরকে প্রথম যখন পৃথিবীতে তিনি এনেছিলেন, প্রথম আদিম মানুষ এসেছিল, নিয়ান্ডারথাল ম্যান, তার অনেক পরে আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স। উদ্দেশ্য ছিল তার একটি, এমন একটা মেকানিজম তৈরি করব যে মেকানিজম সমস্ত পোটেনশিয়ালিটি তার মধ্যে থাকবে, আমারই দেওয়া, আমারই খুঁজে দেওয়া। সে শুধু একটু কনসেন্ট দেবে, ওপেনিং করবে, আমি ফুটবো তার মধ্যে দিয়ে। সেই আধারটাকে আনতে তার লক্ষ লক্ষ কোটি কোটি বছর লেগেছিল আমাদেরকে আনতে। তার কারণ কি? যে আমাদের মধ্য দিয়ে তিনি তার স্বধর্মকে তিনি প্রকাশ করতে পারবেন। আমরা একটা কথা খুব ক্যাজুয়ালি বলি, খুব সহজে বলি, শ্রী অরবিন্দের সাধনার পরিণতি হচ্ছে মানুষ ভগবান হয়। এই কথাটা যখন বলি, যারা বলি তাদের কাছেও সহজ, কিন্তু যারা শোনেন তাদের কাছে বলি এসব হচ্ছে অসম্ভব, দুঃসাধ্যতম। মানুষ ভগবান হয়। শ্রী অরবিন্দ মানুষ যে ভগবান হয়ে বলেছেন, এর 1% মিথ্যা নয়, এটাই পরিণতি। কিন্তু ভগবান হবে এই কথাটার ব্যঞ্জনা আমরা বুঝি না। আমরা আমাদের মতো করে এটাকে আমরা চিত্রিত করি, ইন্টেলেকচুয়ালি এটাকে আমরা ইন্টেলেকচুয়াল জার্গন দিয়ে এটাকে বিশ্লেষণ করি। ব্যাপারটা তার নয়, ব্যাপারটা আদতে খুব সহজ, কিন্তু বাস্তবে আমরা কঠিন করেছি। মানুষ ভগবান হবে,
ভগবান কথাটা নিয়ে যথেষ্ট আমাদের আলোচনা হয় না আধুনিক ছেলেমেয়েদের মধ্যে। আধুনিক ছেলেমেয়েদের নিয়ে আমরা এই পর্যায়ে আলোচনা করি না ভগবান হওয়া মানেটা কি। মা প্রশ্ন করেছিলেন, মাকে প্রশ্ন করা হয়েছিল স্কুলের ছেলেমেয়েরা, মা ভগবান মানেটা কি? দেখবেন শ্রীমায়ের পাঠশালা বলে একটি বই অনুদিত হয়েছে মৃত্যুঞ্জয় মাইতি, এই বইটি প্রত্যেকের পড়া হয়েছে। মা বলছেন ভগবান হওয়ার অর্থ শোনো তোমাদের বলছি। ভগবানের ডেফিনেশন হচ্ছে পূর্ণতা, প্রথম কথা পূর্ণতা, এবং সেই পূর্ণতার কোনো স্ট্যাটিক অর্থাৎ সীমাবদ্ধ কোনো অবস্থা নয়। পূর্ণতা হচ্ছে কনস্ট্যান্ট একটা প্রোগ্রেস। আমার লক্ষ্য যখন আমি যখন ক্লাস করে বৃত্তি পাবো, সেটাই আমার কাছে ইমিডিয়েট আমার টার্গেট অফ পারফেকশন। তারপরে যখন আমি সেখান থেকে পেরিয়ে গেলাম পঞ্চম শ্রেণীতে, তারপরে আমার নেক্সট টার্গেট, নেক্সট হায়ার স্টেজ, পারফেকশন আনলিমিটেড, একটা এন্ডলেস প্রোগ্রেস। তা মা বললেন, দেখো একদম বাস্তব জিনিসটা বুঝো, ভগবান কি? ভগবান হচ্ছে পূর্ণতা। তো এবার পূর্ণতা মানে কি? মা বলছেন যে তোমার একদিন মনে হলো নিজেকে নিয়ে যে তোমার অনেক ত্রুটি আছে। তুমি শ্রী অরবিন্দের কথা আমি বোঝানোর সুবিধার জন্য বলছি, মা তো এইভাবে বলেননি। ধরা যাক আমি শ্রী অরবিন্দের লাইফ দিলেন থেকে যে কোনো জায়গায় কোট করতে পারি, আমি গীতার অষ্টম অধ্যায়ের যে কোনো জায়গা থেকে আমি শ্লোক ব্যাখ্যা করতে পারি, আমি সিনথিস অফ যোগ কোট করতে পারি। আই ক্যান ডু লাইক এনিথিং বিকজ মাই ইন্টেলেক্ট ইজ ভেরি ডেভেলপ। কিন্তু আমি পারি না আমার প্রকৃতির মধ্যে যে প্রকৃতির যে আমার পূর্বসূরীরা ছিল তাদের যে জিনিসগুলো আমি বহন করছি সেগুলোকে পরিবর্তন করতে। আমার অভ্যাস, মা বলো এটা হচ্ছে অভ্যাস যোগ। তুমি আইডেন্টিফাই করতে তোমার অনেক ত্রুটি আছে স্বভাবে। তুমি মুখে বলো শ্রী অরবিন্দ ছাড়া কোনো উপায় নেই, তুমি নিজের এনার্জিকে ডিসপার্স করো, অর্থাৎ শ্রী অরবিন্দকে নিয়ে যদি তুমি তোমার জীবনের লক্ষ্য হয়, সাধনা হয়, তোমার যদি মনে হয় কাজ করবে, যে পরিমাণ এনার্জি, যে পরিমাণ সময়, যে পরিমাণ ডিভোশন তার জন্য দেওয়া উচিত, এটা তুমি ইন্টেলেকচুয়ালি একটু প্রপোজিশন করো, বাকিটা তুমি তোমার এনার্জিকে তোমার প্রকৃতির ইন্টেলিজেন্সের জন্য তুমি ডিসপার্স করো এনার্জি, অর্থাৎ যত্রতত্র ঘুরে বেড়াও, সময় কাটাও, তুমি কনসেন্ট্রেট করো না নিজের যে লক্ষ্য সেই কাজে। তোমার প্রকৃতির সাথে তোমার কনসেপ্ট ক্ল্যাশ মানে এটা হচ্ছে কন্ট্রারিটি বলে। মানুষ হচ্ছে এই কন্ট্রারিটির একটা সমাহার। ম্যান ইজ এ কংগ্লোমারেশন অফ ডিসপ্যারেট পার্সোনালিটি। দিলীপ রায় শ্রী অরবিন্দ কেমিস্ট্রি বলছেন, তা পরস্পর বিরোধী ব্যক্তিত্বের সমান মানুষ আর কোনো পৃথিবীর জীব নেই যে পরস্পর বিরোধী ব্যক্তিত্ব রয়েছে। তুমি ঠিক করলে তোমার এই পরস্পর বিরোধী ব্যক্তিত্বটাকে তুমি শোধরাবে, প্রকৃতির ত্রুটিগুলো তুমি লিস্টিং করলে, তালিকা করলে তোমার এই 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 ত্রুটি, এবং তুমি জার্নি শুরু করলে যে তুমি এই একটা ত্রুটিকে তুমি ওভারকাম করবে। ধরো এক সকালে তুমি সকালবেলা উঠতে পারো না, তুমি বললে, তুমি প্রতিজ্ঞা করলে যে আমি ব্রাহ্ম মুহূর্তে এবার থেকে উঠবো, এবং সেই অনুযায়ী তারপর দেখা গেল কিছুদিন পরে তোমার অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। ইউ অ্যাচিভ দ্যাট পারফেকশন। তুমি ওই অংশের ভগবান। আমি ভার্বাটিক্যালি কোট করছি, যে প্রকৃতির মধ্যে তুমি পূর্ণতা অ্যাচিভ করলে, পারফেকশন অ্যাচিভ করলে, সেই অংশের ভগবান। তাহলে আমাদের কাছে ভগবানকে পাওয়া মানেটা, আমরা আসল জায়গা থেকে, আসল জায়গা ছেড়ে আমরা দূরে খুঁজছি ভগবান, হাতে বেড়াচ্ছি, ভগবান কোথাও নেই। ভগবান আছে এই সব কিছুর মধ্যে। অর্থাৎ আমাদের প্রতি জীবনের মুহূর্তের যে পূর্ণতা, আমাদের চলনে বলনে অভ্যাসে, আমাদের বিশ্বাসে, আমাদের কর্মে, আমাদের প্রকৃতির এই পূর্ণতা অর্জনই হচ্ছে ভগবান লাভ করা এক একটা স্তরে। আমরা কি জীবনে এইভাবে দেখেছি? আমরা এখান থেকে চলে যাব, চলে গেলে আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাব। কোনো দিন কোনো সমাজ ব্যবস্থা পাল্টাবে না, সরকার পাল্টাবে। কেউ যদি আশা করেন আগামী 26 সালে এ রাজ্যে শাসক পাল্টাবে, কথার কথা বলছি, পাল্টাতেই পারে, নাও পাল্টাতে পারে।
পাল্টালেও কিছু হবে না। শ্রী অরবিন্দকে যদি বিশ্বাস করে থাকে, হবে না কেন? সমস্ত সিস্টেমগুলো, সমস্ত শাসনগুলো, সমস্ত বিধি ব্যবস্থাগুলো তৈরি করে কে? মানুষ। মানুষ তৈরি করে, মানুষই সেটাকে নষ্ট করে। পৃথিবীর সবচেয়ে আদর্শ সমাজ ব্যবস্থা ছিল সাম্যবাদী সমাজ ব্যবস্থা, দ্য ডিক্টেটরশিপ অফ দি প্রোলেটারিয়েট। তার অন্তিম পরিণতি কমিউনিজম। পৃথিবী ইতিহাস কি আছে? পৃথিবীতে ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েটকে কেন্দ্র করে যা হয়েছে, মনে হচ্ছে যেন পৃথিবী যেন আবার পিছন দিকে হাঁটছে। কমিউনিজম ইউটোপিয়া। এবং সেই দেশের ইতিহাস যদি পরে নির্মোহ তথ্য, ইট ইজ এ ফেলিওর সিস্টেম। শ্রী অরবিন্দ বলেছেন কেন ফেল করবে, তার পোস্টস্ক্রিপ্ট চ্যাপ্টার বলছে মানুষ আদর্শটাকে এত গুরুত্ব দিয়েছে, তার জীবনের প্রকৃতির উপর সে কাজ করে না। সে বহিরাঙ্গে সব কিছু পাল্টাতে গিয়ে তার সমস্ত এনার্জিটা, রুশ বিপ্লব কেন ফেল করলো শ্রী অরবিন্দ ব্যাখ্যা করছেন। বলছে দেখো, এত মহৎ আদর্শ, কিন্তু সেটা বহিরাঙ্গের উন্নয়ন করতে গিয়ে রাশিয়া তার সমস্ত এনার্জিটাকে সে যেভাবে চ্যানেলাইজ করলো, সে একদম তার গোড়াটাকে ইগনোর করলো। তার যে মানব প্রকৃতি, তার যে জীবন, সে সেদিকে তাকালো না। সে তাকানোর দর্শনটা রয়েছে এশিয়ায়। এশিয়ায়, এশিয়ার মধ্যে ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে সেই বিধি নির্দিষ্ট দেশ, পরিষ্কার শ্রী অরবিন্দ বলেছেন, মা বলেছেন। এই ভিতরের দিকে তাকানোর যে জীবন শৈলী, কোনো পৃথিবীতে কেউ দিতে পারে না এইভাবে। এবং শ্রী অরবিন্দ এসেছিলেন সে আধুনিকভাবে সেটি দিতে। তার জন্য শ্রী অরবিন্দের যে যোগ জীবনশৈলী, সেটা অতীতের প্রথাগত যে যোগ পদ্ধতি, তার যে বিভিন্ন সম্প্রদায়ের আচার অনুষ্ঠান, সেটাকে ছাড়ি। কারণ শ্রী অরবিন্দ দেখেছিলেন একটা নির্দিষ্ট প্রথা দিয়ে মানুষের প্রকৃতির যে বৈচিত্র্যতা, তাকে অস্বীকার করা হয়। অর্থাৎ ধরা যাক একটা সম্প্রদায়, একটা গোষ্ঠীকে তারা দীক্ষা দিল, বলা হলো সবাইকে তুমি রোজ উঠে জপ করবে, এইটাই তোমার কাছে কম্পালশন, কৃষ্ণবৃত্তি করবে। দেখা গেল এক একটা মানুষের সামাজিক, আর্থিক, অর্থনৈতিক, শারীরিক, অভ্যাসগত তার বৈচিত্র্যতা বিভিন্ন। সে সকালে উঠতে পারে না, সে রাত্রিবেলায় নাইট ডিউটি করে 4টের সময় বাড়িতে ঢোকে, তাহলে সে ব্রাহ্ম মুহূর্তে উঠবে কী করে? সে তো সারা রাত জেগে 4টেতে বাড়িতে আসবে, তাহলে তার ব্রাহ্ম মুহূর্তে ওঠা যায় না। সে 8টা, 9টা, 10টায় ঘুম থেকে ওঠে, সে লজিক্যাল। শ্রী অরবিন্দ মানব প্রকৃতির এই বিভিন্নতাটা বুঝেছিলেন। বলে যে মুহূর্তেই তোমার চিত্ত জেগেছে, সেই মুহূর্তেই হয়েছে ভোগ। এই চিত্ত জাগরণটা কোনো মুহূর্তের জন্য অপেক্ষা করে না, মুহূর্তকে তৈরি করে নিতে হয়, মুহূর্তকে বেছে নিতে হয়। শ্রী অরবিন্দ বলেছেন এটা একটা জীবনশৈলী, এবং এই জীবনশৈলীটা হচ্ছে যোগ, এবং সেই জীবনশৈলীকে পেতে হয়। আমার সবচেয়ে খারাপ লাগে, এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা, বিশেষত পশ্চিমবঙ্গের শ্রী অরবিন্দ বলেন। এটা আমি কোনো ব্যক্তিগতভাবে নেবেন না, কোনো সেন্টারের উদ্দেশ্যে না, আমি সামগ্রিক বলছি। এটা বেঙ্গল সাইকি। আজকে আমরা এখানে একটা বিশেষ দিন এসেছি, তো এরকম বিশেষ দিন বিভিন্ন কেন্দ্রে হয়, আমিও যাই, প্রচুর লোক আসেন, উৎসাহ নিয়ে আসেন, বলেন ভাস্কর কি অপূর্ব বলেছেন, আর সুব্রতবাবু এত সাধারণভাবে সেটাকে কী করে কন্ট্রোল করলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা শেষ হয়ে যায়। যেটা শেষ হয় না, সেটা হচ্ছে প্রতিদিনের একটা অভ্যাস যোগ, এবং সেই অভ্যাস যোগটাকে তৈরি করার জন্য সেন্টার হচ্ছে একটা নিউক্লিয়ার সেন্টার, যে সেন্টারে এসে অন্তত 3 জন, 4 জন, 5 জন তারা সেই জিনিসটাকে এসে তারা কন্টিনিউ করবে, চর্চা করবে, তারপরে বাড়িতে গিয়ে করবে। এই অভ্যাস যোগ সব কালেকটিভলি বলছি, ইন্ডিভিজুয়াল কালেকটিভলি আমাদের এখানে নেই। উড়িষ্যায় কোনো কোনো জায়গায় আছে এই কালেকটিভ যোগ, এবং সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা করতে পারছি কেন্দ্রগতভাবে, কেন্দ্র কিন্তু এক্সপ্লোর করবে না, কেন্দ্র এক্সপ্লোর করতে পারে না। কেন্দ্র এক্সপ্লোর করা মানে হীরাগঞ্জের একটা বড় অংশ, তার মধ্যে দুটি ছড়ানো,
এবং এই এক্সপ্লোরেশন করতে গেলে প্রথম থেকেই পাখির চোখের মতো সমস্ত এনার্জি, সমস্ত সময়, সমস্ত উৎসাহটাকে চ্যানেলাইজ করতে হবে, ডিসপার্স করলে হবে না। আমরা প্রচুর ডিসপার্স করি আমাদের এনার্জি, সময়কে। আমরা একদম অর্গানাইজ নই। আমরা তো সংসারে খুব অর্গানাইজ। ইট ইজ এ কালেকটিভ যোগ। কালেকটিভ যোগ কীরকম জানেন? আমার একটা অ্যাচিভমেন্ট, ইমপ্রুভমেন্ট, এনলাইটেনমেন্ট, কালেকটিভ যোগ আর একজনকে প্রভাবিত করেই, যদি এটা কালেকটিভিটির মধ্যে হয়। কিন্তু যদি আমার অ্যাচিভমেন্ট না হয়, আমার যদি কালেকটিভ যোগ না হয়, তাহলে হবে না। হচ্ছে না প্রমাণ করে আমরা অন্তত একটা সাইজেবল সেকশন অফ শ্রী অরবিন্দিয়ান যারা আছে, তারা সেই টার্গেটে পৌঁছতে পারিনি। আমি এই স্পর্ধা নিয়ে বেঙ্গলে বলছি, এই স্পর্ধা নিয়ে হয়তো কেউ বলেন না, বলার অধিকারটা পেয়েছি শ্রী অরবিন্দের লেখাতে। কিন্তু যদি একটা খুব সাইজেবল সেকশন তারা বাড়িতে বসেও যদি একই রকমভাবে অভ্যাস করেন, সেন্টারে হয়তো 15 দিনের 7 দিনে আসেন, সেইটা বোঝা যায়। বোঝা যাবে কীভাবে জানেন? একটা কংক্রিট উদাহরণ দিচ্ছি, আপনারা চমকে যাবেন। আমি আজ থেকে 20 বছর আগে ইন্টারনেট যখন এসে গেছে, আমি প্রথম থেকে একটু ইন্টারনেটের ব্যাপারে খুব উৎসাহী ছিলাম। আমি কম্পিউটারে, ইন্টারনেটে আমি অ্যাক্সেস করছি নতুন নতুন কি রিসার্চ, কি পলিটিক্সে, কি জিওফিজিক্সে, কি এনভায়রনমেন্টে, কি অ্যান্থ্রোপোলজিতে। আমার একটা অভ্যাস। হঠাৎ একটা পেপারটা হচ্ছে সম্ভবত ফিজি দ্বীপপুঞ্জ, আমেরিকা থেকে অনেক একদল বিজ্ঞানী যারা নৃতত্ত্ব নিয়ে, জীবতত্ত্ব নিয়ে কাজ করেন, তারা সেই দ্বীপপুঞ্জে চলে গেলেন। শুনুন মন দিয়ে, আমরা যা করতে পারিনি এবং যা করলে অটোমেটিক্যালি হবে, প্রিচ না করলো, প্রিচ মানে বক্তৃতা উপদেশ না দিলেও হবে। বিজ্ঞানীরা প্রমাণ করে, যেটা মা বলেছিলেন, শ্রী অরবিন্দ বলেছিলেন, সেই কথাটা আমি দেখছি 80 দশকে, 86, তারপরে হয়তো পেপারসটা পেয়েছি, 25 বছর তো হবেই। হ্যাঁ, একদল সেই দ্বীপপুঞ্জে বানরকে বেছে নিলেন, বানর 100টা মতো বানর। সেই পেপারসটা আজও আমার কাছে আছে, খুঁজলে পাবো, প্রিন্ট আউট বার করে রেখেছিলাম। তো ওরা করলো কি, সেই বানরগুলোর যে নর্মাল যে অভ্যাস, সেই অভ্যাসটা ওরা চেঞ্জ করাচ্ছে। ওদের মুভমেন্ট, ওদের চলাফেরা, ওদের করা, এবং একটা পোর্শন ওদের চেঞ্জ হয়ে গেছে। ওদের জীবগত যে প্রকৃতি, ওরা দেখছে কয়েক হাজার মাইল দূরে ওদের কমিউনিটির মধ্যে ঠিক একইভাবে প্রকৃতিগত অভ্যাসগত পরিবর্তন এসে গেছে বানর প্রজাতির মধ্যে। যেটুকু পরিবর্তন ওরা করাতে পেরেছেন সিমিলার টাইপ। সেই জন্য শ্রী অরবিন্দ আশ্রমকে বেছে নিয়েছিলেন। বলেছে এখানে এমন একটা ছোট্ট গবেষণাগার, পৃথিবীর সমস্ত স্তরের মানুষকে এখানে রাখা হয়েছে, অতি পাপী, তাপী, সাধু। মা বলেছেন এমন মানুষকে এখানে রেখেছি, বাইরে যাদের থাকলে স্থান হতো জেলখানা, তাদেরকে রেখেছি ইচ্ছা করে। কেন, তাদের মধ্যে যদি পরিবর্তন হয়, ওই ধরনের প্রকৃতির মানুষ যারা বাইরে আছে, তাদের মধ্যে ওই পরিবর্তন পরিলক্ষিত হবে। শ্রী অরবিন্দ আশ্রম হচ্ছে ঠিক সেই জন্যেই বলা, সেই জন্যেই তার বাইরে তার কোনো শাখা প্রশাখা নেই। বিজ্ঞানীরা ঠিক সেই পরীক্ষাটা কত বছর পরে করে, যে একটা শ্রেণীর মধ্যে যদি প্রকৃতিগত পরিবর্তন করা যায়, ওয়ার্ল্ড ইজ ওয়ান, ম্যাটার ইজ ওয়ান। এখানকার যে কোনো প্রভাব পৃথিবীর অপর প্রান্তে চলে যাবে। এই থিওরিটাকে বলে বাটারফ্লাই এফেক্ট। বিখ্যাত একটি ফর্মুলা, আমি কোনোদিন এটা নিয়ে আলোচনা করবো এবং শ্রী অরবিন্দের যোগ তার সাথে সামঞ্জস্য। বাটারফ্লাই এফেক্টটা কি জানেন? একটা প্রজাপতি, ধরুন এখানে বাতাস নেই, সাইন্টিফিক্যালি প্রুফ, এখানে নিস্তরঙ্গ, এখান থেকে একটা প্রজাপতি উড়ে গেল। প্রজাপতি যখন উঠছে তখন ডানাটা ঝাপটাচ্ছে, তার মানে এই নিস্তরঙ্গ বাতাসের মধ্যে কোথাও একটা কম্পন তৈরি হয়েছে। সে কম্পনটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু কম্পন তৈরি হলো। ডানা ঝাপটা হলে একটা কম্পন হবেই। সেই কম্পনটা সুদূর সাইবেরিয়া পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
বিজ্ঞানীরা বোঝানোর জন্য বলছেন শুধু, এবং তার ইকোলজিক্যাল এফেক্ট গ্লোবালি হচ্ছে, এত প্রেসিশন লেভেলে হচ্ছে আমরা ধরতে পারছি না, কিন্তু টোটাল আলটিমেট যখন সেটা অ্যাকুমুলেটেড হয় একটা বিরাট সি চেঞ্জ হয়। আইদার সেটা সুনামি হতে পারে, অথচ ভালো অর্থে হতে পারে, এটাকে বলে বাটারফ্লাই এফেক্ট। এবং আমাদের স্বভাবের, আমাদের গতিবৃত্তিও তাই। আমরা একটা ভাইব্রেশনের মধ্যে সবসময় বাস করি। পৃথিবীটা একটা তরঙ্গ থেকে সৃষ্টি হয়েছিল, একটা বিস্ফোরণ থেকে, একটা ভাইব্রেশন থেকে। আমরা সর্বদা একটা ভাইব্রেশনের মধ্যে বাস করছি। আমার ভাইব্রেশন অর্থাৎ আমি ভিতরে যা, বাইরে নয়, ভিতরে আমার মধ্যে যে পর্যায়ে প্রেম, যে পর্যায়ের বিশ্বগত চেতনা, বিশ্বজনীন চেতনা, যে পরিমাণ নির্মহতা, নিঃস্বার্থপরতা, যে পরিমাণ অনুকম্পা, প্রেম রয়েছে, তার একটা ভাইব্রেশন, একটা যে ভাইব্রেশনটা দেখা যায়। যেমন বাটারফ্লাই যখন ওড়ে তার তরঙ্গ ধরা পড়ে না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া, এমনি কনস্ট্যান্ট আমরা ভাইব্রেট করছি আমার সমগ্র সত্তা, আমার শরীরটা, এবং ভাইব্রেশনের কম্পন হচ্ছে, সেই কম্পন ছড়াচ্ছে, সেই কম্পন ওনার কাছে যাচ্ছে, ওনার কাছে যাচ্ছে, ওনার কাছে যাচ্ছে, এবং সেই কম্পনের মধ্যে যা কিছু ভালো মন্দ সেগুলো যাচ্ছে, এত সূক্ষ্মভাবে যাচ্ছে, যার কাছে যাচ্ছে সে বুঝতে পারছে না, কিন্তু অনেক দিন থাকলে বোঝা যায় যে একটা পরিবর্তন তার মধ্যে ঘটে গেছে। খারাপ হতে পারে, ভালো হতে পারে। ডাক্তার সন্দীপ ঘোষ, হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার শিক্ষকেরা বলছে হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার সহপাঠীরা বলছেন হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব ভালো ছিল। সে আজকে একটা নরপিচাসের মতো যে বর্ণনা কাগজে শুনছি, তার একটা নাকি দৃষ্টান্ত। আগামী দিনে বুমেরাং যে একটা কথা শব্দ হয়েছে, আগামী দিনে কাউকে সবচেয়ে খারাপ বলতে গেলে আর ইউ সন্দীপ ঘোষ, ব্যাপারটা এরকম জায়গায় এসে গেছে। ইট ইজ এক্সপোজ, এটা নিয়ে কোনো রাষ্ট্রবিরোধী কথা না, ইট ইজ এক্সপোজ। সন্দীপ ঘোষ এরকম অনেক আছে। শ্রী অরবিন্দকে বুঝতে হবে, আপনি সিস্টেম চেঞ্জ করলে একটা সন্দীপ ঘোষকে আপনি ফাঁসি ঘাটে ঘোরাবেন, হাজারটা সন্দীপ ঘোষ জন্মাবে। শ্রী অরবিন্দকে যদি বুঝে রাখেন, কারণ সন্দীপ ঘোষকে যে সমস্ত শক্তিরা ভর করেছে ওই যে লোয়ার ফিজিক্যাল ভাইটাল ওয়ার্ল্ডে, সন্দীপ ঘোষ রাতারাতি সন্দীপ ঘোষ হয়নি। তার চোখের সামনে যে সমস্ত কামনা, বাসনা, শিক্ষার মধ্যে যে অ্যাম্বিশন, যে রক্তলোলুপতা, যে ক্রোধ, যে কাম, যে বাসনা বাতাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সন্দীপ ঘোষ ধীরে ধীরে অ্যাকুমুলেট করেছে, করে একদিন সন্দীপ ঘোষ হয়েছে। সন্দীপ ঘোষের সাথে পিরামিডের মতো প্রথম তিনজন দেখিয়েছে আন্দোলনে, 1, 2, 3, তার মধ্যে সন্দীপ ঘোষ মাঝখান, তার আগে একজন সন্দীপ ঘোষ, তারপরে একজন। এখন ডায়াগ্রাম তৈরি হয়ে গেছে ছবি দিয়ে, আর ওপেন সিক্রেট। তার মানে সন্দীপ ঘোষ is surrounded by the lower unseen forces in the vibratory world. সেই জন্য পন্ডিচেরি আশ্রমে যখন সেখানকার আশ্রমিকেরা ভুল করত, অনেক অনভিপ্রেত কাজ করত, শ্রী অরবিন্দের কাছে কমপ্লেন হতো। শ্রী অরবিন্দ বলতেন ও কি করে, ওকে করানো হয়, অর্থাৎ হি ইজ পজেসড ওই ধরনের শক্তি। তাহলে আমার চেতনাকে একটা খুব প্রেসিশন লেভেলের ফিল্টারিংয়ের পর্যায়ে নিতে হবে, যে ফিল্টার দিয়ে কোনো জার্মগুলো যেন বেরোতে না পারে, যা আমার পেটে গেলে আমাকে রোগ, এমন একটা ফাইন ফিল্টার করতে হবে আমার চেতনাটাকে। ওটা কনস্ট্যান্ট একটা প্রসেস। যদি না পারি, চয়েস ইজ ইম্পারেটিভ। না পারলে ভগবান এক্ষুনি আমার মূল্য কেটে নেবেন না। আমি আমার 80 বছর বেঁচে থাকতে পারবো, 85 বছর বেঁচে থাকতে পারবো, সে স্বাধীনতা ভগবান দিয়েছেন, কিন্তু আমি দায়ী থাকবো আমার পরবর্তী প্রজন্মগুলোর জন্য। কারণ প্রতিদিন আমি একটা ভাইব্রেশন তৈরি করছি, দূষিত ভাইব্রেশন, মিক্সচার অফ গুড অ্যান্ড ব্যাড, ডার্কনেস অ্যান্ড লাইট, বেশিরভাগটাই ডার্কনেস। এই প্রতি মুহূর্তে আমার ভিতর দিয়ে ভাইব্রেশন তৈরি হচ্ছে, এবং সেই ভাইব্রেটরি ওয়ার্ল্ডটা সবাইকে স্পন্দনের মতো একটা ফিল্ডের মধ্যে তাকে আকর্ষিত করছে, প্রভাবিত করছে। সো আই অ্যাম হেল্ড রেসপন্সিবল
আমার সমাজটা ভালো এবং মন্দ দুটোর জন্য আই অ্যাম রেসপন্সিবল। কারণ আমার ভিতরে সেই সূক্ষ্ম, যেটা আমার স্ত্রীও জানে না, যে 40টা বছর আমার বিছানায় একসাথে শুয়েছে, একই বিছানায়, সেও জানে না আমার ভিতরে কি চলে। আমি জানি আর আমার অন্তর জানি। যেদিন আমি নিজেকে বিশ্লেষণ করতে শিখবো, সেদিন আমি ফিল্টারিং করতে শিখবো যে আমি প্রতি মুহূর্তে তো সমাজটাকে এগোচ্ছি না। আমি ভাবছি যে শাসন পাল্টালে, নতুন শাসন এলে বাংলাদেশের মতো যদি আবার একটা মানে ট্রানজিটরি গভর্নমেন্ট তৈরি হয়, তারপরে যদি অরাজনৈতিক তৈরি হয়, অরাজনৈতিক গভর্নমেন্ট তৈরি হলে হবে না, যদি একটা ট্রানজিটরি অবস্থা, যদি আমি ফিল্টারিং না করি। কারণ আমি যে জিনিসটাকে তৈরি করেছি, আমরাই সেটাকে ভিসিয়েট করবো। পৃথিবীর ইতিহাস তাই বলে রবীন্দ্র দেখিয়েছেন। সুতরাং এটা হচ্ছে একেবারে নিজেকে তৈরি করা। আমি কি রেখে যাচ্ছি? আপনি বলবেন আমি রেখে গেলাম আমার পেনশন। আমার পেনশনের পরে আমার অবর্তমানে আমার স্ত্রী লাইফ পেনশন পাবে, ফ্যামিলি পেনশন। আমার ছেলে মোটা অঙ্কের চাকরি করে, তার 3-4টে বাড়ি আছে, এই তো রেখে গেলাম। তার সাথে রেখে গেলাম কতগুলো অবাঞ্ছিত, কর্তমাক্ত, অজ্ঞান, অন্ধকারাচ্ছন্ন চেতনার ভাইব্রেশন, যে ভাইব্রেশন কনস্ট্যান্ট বাটারফ্লাই এফেক্টের মতো ছড়াচ্ছে আমার চারিদিকে, এবং প্রজন্মের পর প্রজন্ম আমার সহকর্মীদের মধ্যে প্রভাবিত করছে। জ্ঞান তো অজ্ঞান। শ্রী অরবিন্দ বলছেন আমাদের চেতনাটাকে ফিল্টারিং করার কাজই হচ্ছে নতুন জীবনশৈলী। শ্রী অরবিন্দ সেই জীবনশৈলী দিয়েছে। মা সেটাকে কি অদ্ভুতভাবে বিজ্ঞানসম্মতভাবে ইন্টারেস্টিংলি আমাদের সম্বন্ধে দিয়েছেন তার ওয়ার্ডস মাদার কনভারসেশনের মধ্যে। কেন আমরা ছেলে মেয়েদের প্রতিদিন সপ্তাহে একদিন করে এখানে এনে একটা পিস আগে থেকে পড়ে সেইটা নিয়ে তাদের সামনে বলি যে দেখো, তুমি তো তোমার প্রভু হবে, তোমার প্রভু ভগবান না, তোমার প্রভু কোনো গুরু নয়, তোমার প্রভু তুমি, তোমাকে সেলফ মাস্টারি অর্জন করতে হবে। মা বলেছেন পৃথিবীতে আমি এসেছি তোমাদের দেখাতে কি করে আত্মকর্তৃত্ব অর্জন করতে পারো, আর কি করে নিজেরাই নিজের প্রভু হতে পারো। কেন আমাদের প্রভু ভিতরে বসে আছেন, অন্তর্যামী, তিনিই আমাদেরকে গাইড করবেন। সেই প্রভুকে জাগিয়ে তোলা, বাইরের কোনো এইডস লাগে না। সেইটাকে জাগানোর যে পন্থা, তাহলে কি হবে? আখেরে লাভ আমাদের। আমরা খুব স্বার্থপর, আমরা নিজের স্বার্থে যারা কিচ্ছু বুঝি না। আখেরে লাভ হবে, আমি একজন ভালো স্বামী হতে পারবো, আমি একজন ভালো স্ত্রী হতে পারবো, বা ভালো গ্রাম প্রধান হতে পারবো, জেলা প্রশাসক হতে পারবো, ভালো শিক্ষক হতে পারবো, ভালো মুখ্যমন্ত্রী হতে পারবো। আমি একজন ভালো হতে পারবো। আমি ভালো হলেও জগৎ ভালো। এই আমি ভালো হওয়াটাই হচ্ছে শ্রী অরবিন্দের জীবনশৈলী। যোগা মাস্ট বি রিভিলড টু ম্যানকাইন্ড। যোগা মানে হচ্ছে এই জীবনশৈলীটা মানুষের কাছে প্রকাশিত হতে হবে। শ্রী অরবিন্দ সেটার জন্য এসেছিলেন। আমার ছেলে মেয়েদের সামনে কেন আমরা মায়ের কনভারসেশনকে বেছে বেছে টপিক্যালি এই প্রসঙ্গগুলো নিয়ে তাকে বলি, তুমি নাচ ভালো শিখতে চাও, মায়ের আর্ট অফ লিভিং করো, দেখবে নাচ প্রতি মুহূর্তে তোমার ভিতর দিয়ে সৃষ্টি হবে। ইউ আর দি ক্রিয়েটার অফ ইউর ওন পোটেনশিয়ালিটিস। সেই হচ্ছে শ্রী অরবিন্দের যোগ। আমরা কাল থেকে যদি আমরা আবার নতুন করে মায়ের লেখাগুলো, বিশেষ করে শ্রী অরবিন্দের দার্শনিক তত্ত্ব, মায়ের লেখাগুলো সিলেকশন করে করে 5জন 6জন 7জন আমাদের ছেলে মেয়েদের মধ্যে, যে মেয়েরা আগামী দিনে মা হবে, মায়েদের উপর শ্রী অরবিন্দ মা করবেন। পৃথিবীর বিপ্লব হয়েছে মাতৃগর্ভ থেকেই, কেন মাতৃগর্ভ থেকেই শিশু চেতনা থেকেই আসে সমাজ চেতনা। সুতরাং মায়েদের মধ্যে রেভলিউশনটা আসা দরকার। সুতরাং মাতৃ চেতনার পরিবর্তন শ্রী অরবিন্দের মায়ের কাছে একটা গুরুত্বপূর্ণ। তার থেকেই পুরুষের চেতনার পরিবর্তন আসবে, কেন মাতৃজঠর থেকে একটা পুরুষ সন্তান জন্মায়। প্রথম শিক্ষা হচ্ছে মাতৃগর্ভ, তারপরে পরিবার, তারপরে স্কুল। সুতরাং আমরা যদি এইভাবে জিনিসটাকে নিই, তবে আমাদের জীবন পাল্টাবে, কালেকটিভ যোগ হবে, আমার আশেপাশের বন্ধু বান্ধবরা পাল্টাবে, আমার বাড়ির কাজের লোকটাও পাল্টাবে, আমার চাক্ষুষ অভিজ্ঞতা, আমার বাড়ির কাজের লোকের মধ্যে যে পরিবর্তন দেখেছি, মায়ের কাছে কৃতজ্ঞতায় জল আসে। যে একটা বাড়িতে 1 বছর বেশি কাজ করতে পারিনি, সে আমার বাড়িতে আজ 35 বছর আছে। কারণ কি? আমি মা শ্রী অরবিন্দের জীবনশৈলীটা শিখেছি। ওর ভিতরে যে গুণগুলো আছে, সেই গুণগুলোকে বাড়িয়ে তোলো। মা বললো, দেখো, নিজের দোষটাকে নিয়ে বেশি কনসেন্ট্রেট করো না, অন্যের দোষটাকে নিয়ে। মা কি অদ্ভুত আধুনিক একটা পন্থা দিলেন, বলে নিজের মধ্যে যে গুণটা আছে, গুণটাকে খালি বাড়িয়ে তোলো।
গুণটাকে বাড়িয়ে তোলো, গুণটাকে এক্সপোজ করো, গুণটাকে নারিশ করো। দেখবে খারাপ জিনিসটা এগুলো প্রকাশের সুযোগ পাচ্ছে না, সময় পাচ্ছে না। তাহলে যে কাজের লোকটা খারাপ, ওর ভালো দিকগুলোকে আমি যদি এনকারেজ করি, সেগুলোকে যদি ইউটিলাইজ করার মতো স্কোপ দিই, ওর নিজের খারাপ দিকগুলো এক্সপোজ করার আর কোনো চ্যানেলই পাবে না। দিস ইজ দ্য, সেই জন্য একজন পৃথিবী বিখ্যাত সাইকোলজিস্ট, আজকে আধুনিক সাইকোলজি স্টুডেন্টরাও জানে না, তিনি বলেছেন মনস্তত্ত্বের শিরোমণি হচ্ছেন শ্রী অরবিন্দ। মনস্তত্ত্বের শিরোমণি। আমি বললাম তোমরা এমএসসি করেছো, তোমরা অমিনাশার পরিণত পড়ো, লেটেস্ট বই, পৃথিবীর সবচেয়ে এখন অন্যতম মনস্তত্ত্ব। তিনি বলছেন শ্রী অরবিন্দ হচ্ছে মনস্তত্ত্বের শিরোমণি। মানে জীবনের মনস্তত্ত্বকে যদি চলতে চাই, শ্রী অরবিন্দকে বুঝলে বিশ্ব রহস্য উন্মোচন হয়ে যাবে। আমি আমার প্রভু হতে পারি, দিস ইজ শ্রী অরবিন্দ। এবং শ্রী অরবিন্দকে শ্রদ্ধা জানানোর এই হচ্ছে আদর্শ পাই। জীবনের মধ্যে নামিয়ে আনতে হবে, রাজনীতিতে নামাতে হবে, সংস্কৃতিতে নামাতে, গার্হস্থ্য জীবনে নামিয়ে আনতে হবে, ব্যবসায় নামিয়ে আনতে হবে। না যেগুলো তত্ত্বের কথা, স্টেজের মধ্যে দিয়ে নেমে যাও, সব শেষ। এই হচ্ছে